লামা আমার দিকে তাকিয়ে বললেন, এটা মহল নয়, আশ্রম। ওই মহান যোগীরই ইচ্ছা সৃষ্টি। নিজের প্রবল ইচ্ছাশক্তি দিয়েই উনি সৃষ্টি করেছেন। সূক্ষ্ম জগতে থেকেও ওই যোগী কখনো কখনো এখানে এই ধরনের সৃষ্টি করেন। এর পেছনে তার কি উদ্দেশ্য আছে, অথবা ওই পরম যোগীর পরিচয় কি, তা বলা যায় না। আসলে তার বিষয়ে কেউই সঠিক কিছু জানেন না। সব কিছুই ঘোর রহস্যময়। এই লামার কথাও আমার কেমন রহস্যময় লাগলো। মনে হলো তিনি যেন কিছু একটা লুকোতে চাইছেন। লামা বললেন, যোগ বিজ্ঞান হলো প্রকৃষ্ট বিজ্ঞান। কার্য আর জ্ঞানের মিলিত অভ্যাস ছাড়া প্রকৃষ্ট বিজ্ঞানে অধিকার প্রাপ্ত হওয়া অসম্ভব। কিন্তু বাস্তবে দেখা যায়, যেখানে প্রকৃত জ্ঞান আছে সেখানে কর্ম হয় না, আবার যেখানে কর্ম আছে সেখানে জ্ঞানের অভাব পরিলক্ষিত হয়। একসাথে দুটো খুবই দুর্লভ সত্তা। আমি জানতে চাইলাম, যোগ আর বিজ্ঞান দুটোই কি একই ভূমির উপর অবস্থিত? লামা বললেন, না, তা নয়। দুইয়ের মধ্যে ভিন্নতা আছে। ইচ্ছাশক্তির পূর্ণ বিকাশই হলো যোগ। সেইভাবে মন শক্তির পূর্ণ বিকাশ হলো প্রকৃষ্ট বিজ্ঞান। সৃষ্টি যোগ বল থেকেও হয়, আবার বিজ্ঞান বল থেকেও হয়। একটায় কাজ করে ইচ্ছাশক্তি, আর অন্যটায় কাজ করে মন শক্তি। বর্তমানে বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে, তার মূলে ইচ্ছাও আছে, আবার মনও আছে, শুধু শক্তিটাই নেই। এই জন্যই তার আধার ভূমিতে অজ্ঞান অথবা ত্রুটি থেকেই যায়। সেই অজ্ঞানতা আর ত্রুটির কারণেই আগামী দিনে এই ভৌতিক বিজ্ঞান বিনাশেরও কারণ হতে পারে। এই পর্যন্ত বলার পর এবার থামলেন লামাজি। এইসব শুনে আর দেখে মনের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমার খুবই জানার ইচ্ছে হচ্ছিল, এই সৃষ্টি কোন বল থেকে হচ্ছে, যোগ বলে না বিজ্ঞান বলে। এছাড়াও এটাও আমি জানার জন্য খুবই উৎসুক ছিলাম, ওই পরম মহাযোগীর পরিচয় কি। কিন্তু সে কথা আমি তখন ওঠালাম না। আমি ওই লামার সঙ্গে আশ্রমের ভেতরে ঢুকলাম। ফটক পার হতেই বিশাল লম্বা চওড়া উঠোন, যার মাঝখানে পদ্মফুলের মতো আকারের একটা খুব বড় ফোয়ারা। ফুলের ওপর এক নগ্ন যুবতীর মূর্তি। মূর্তির হাতে কাঁচের মতো স্বচ্ছ একটা পাথরের কলসি। তার ভেতর থেকে জল বেরিয়ে ফোয়ারার রূপ নিয়ে বাইরে আসছে। উঠোনের চারিদিকে ছিল লম্বা লম্বা দালান এবং অনেক কামরা। দালানের স্তম্ভগুলোতে ছিল নানা রকমের অপূর্ব বুটিদার নকশা। মেঝেগুলোও সেই রকম। দেওয়ালে দেওয়ালে বিভিন্ন ধরনের সব প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকা রয়েছে। সেই উঠোন এবং দালান পার হওয়ার পর আবার সিঁড়ি পেলাম। সেই সিঁড়ি দিয়ে নেমে একটা অতি সুন্দর বাগানে পৌঁছলাম। বাগানে নানা রকমের ফুল আর ফলের গাছ লাগানো ছিল। সেই সব ফুলের দিব্য সুগন্ধে সারা বাতাবরণ ম ম করছিল। এর ফলে সামগ্রিক পরিবেশ আরও রসময় আর আনন্দময় হয়ে উঠেছিল। জমির ওপর মখমলের মতো মোলায়েম সবুজ ঘাসে ভরা। সত্যি কথা বলতে কি, সব কিছুই যেন কেমন স্বপ্নময় লাগছিল। ঘোরটা কাটছিল না। মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্নের জগতে ঢুকে পড়েছি। মুগ্ধ হয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে দেখছিলাম সেই মহান আর পরম যোগীর অদ্ভুত কীর্তি। আর তখনই একটা অবাক করা ঘটনা ঘটে গেল। কোথা থেকে যেন 24-25টি যুবতী সেখানে এসে গেল। তারা সবাই ছিল একই বয়সের। শুধু এই নয়, দেখতেও তারা একই রকম, উচ্চতাও একই রকম। 20-21 বছরের বেশি বয়স কারুরই হবে না। প্রত্যেকের খোলা চুল পিঠের ওপর দুলছে। পরনে সকলেরই গেরুয়া রঙের শাড়ি, গলায় স্ফটিকের মালা।
সকলের চেহারায় অপূর্ব তেজের দমক, চোখে মুখে তাদের অপার শান্তি আর পরিতৃপ্তির ভাব। যুবতীদের হাবভাব দেখে মনে হচ্ছিল তারা যেন কারুর আসার জন্য প্রতীক্ষা করছে। আমার এই অনুমান ভুল ছিল না। একটু পরেই দেখলাম রূপালী আলোর এক তেজময় পুঞ্জ সহসা সেখানে প্রকট হলো। সেই প্রকাশ ঠিক কেমন ছিল তা আমি ঠিকমতো বর্ণনা করতে পারবো না। ব্যাস শুধু এটুকুই শুনে রাখো, ওই প্রকাশপুঞ্জ ছিল অদ্ভুত, অবর্ণনীয়, অসাধারণ। সেই আলোকপুঞ্জের চারিদিকে রঙিন রশ্মি ছড়িয়ে পড়ছিল। ওই প্রকাশপুঞ্জ বাগানে নেমে সেখান থেকে ধীরে ধীরে আশ্রমের ভেতরে যেতে থাকলো। যুবতীরাও সকলে তার পেছনে পেছনে যেতে লাগলো। লামার কাছে জানতে চাইলাম, এই প্রকাশপুঞ্জটা কি? তিনি জবাব দিলেন, এটা ওই পরম মহাযোগীর আত্মশরীর। আত্মশরীর? চমকে উঠলাম আমি। হ্যাঁ, আত্মশরীর, লামা বললেন। যোগীদের আত্মশরীর এই রকমই হয়। আমি জানতে চাইলাম, এই আত্মশরীর কোন যোগীর? লামা বললেন, ওই মহান আর পরম যোগীর, এইসব অলৌকিক সৃষ্টি যার। আমি অপলক দৃষ্টিতে ওই প্রকাশপুঞ্জের দিকে তাকিয়ে রইলাম। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওই প্রকাশপুঞ্জ উঠোনের একদিকে তৈরি একটা স্ফটিকের চবুতরার ওপরে গিয়ে স্থির হয়ে গেল। স্থির হতেই ওই যুবতীরা চবুতরার চারদিকে ঘিরে বসে পড়ল। তারপর এক দৃষ্টে সকলে ওই প্রকাশপুঞ্জের দিকে তাকিয়ে রইল। ওই সময়কার বাতাবরণ ছিল বড়ই আধ্যাত্মিক আর অলৌকিক। আমি জানতে চাইলে লামা বললেন, এই যুবতীরা সবাই যোগকন্যা। অনেক জন্মের সাধনার ফলে এরা এই দিব্য স্থিতি লাভ করেছেন। যোগের ভাষায় এটাকেই বলে কৈবল্য অবস্থা। এরাও সকলে আত্মশরীর ধারিণী। যোগীর মনোরঞ্জনের জন্যই এরা সব ভৌতিক শরীর ধারণ করেছেন। আমি জানতে চাইলাম, এটা কি সম্ভব? লামা বললেন, কেন সম্ভব নয়? আত্মশরীর ধারণ করার পর যোগাত্মারা তাদের ইচ্ছে মতো যে কোনো সময়ে নিজের ভৌতিক শরীর রচনা করতে পারেন। এদিকে লামার সঙ্গে কথা বলতে বলতেই আমার দৃষ্টি আবার চলে গেল প্রকাশপুঞ্জের দিকে, আর সঙ্গে সঙ্গে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমি। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।